আরহাম নিজের কামরার দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আচমকা তার মুখের উপর এসে আছড়ে পড়ল উড়ন্ত শলার ঝাড়ু। উফ! ব্যথায় কপাল কুঁচকে উঠল তার। এক হাত দিয়ে কপাল ডলতে ডলতে সামনে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল আসল অপরাধীর মুখ। পুরো বিছানা জুড়ে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই খেলনার মাঝখানে দিব্যি বসে আছে ছোট্ট ডোরা। শলা ঝাড়ুটা ইতিমধ্যে মেঝেতে পড়ে আছে। ডোরা নিজের গুলুমুলু এক হাতের ছোট্ট তর্জনী মুখে পুরে চুষছে, আবার গোল গোল মায়া মায়া নিষ্পাপ চোখে বাবার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এইমাত্র ঝাড়ু ছুঁড়ে মারার ঘটনাটা সে একেবারেই জানে না। ডোরার মুখভরা নিরীহ অভিব্যক্তি দেখে মনে হচ্ছে যে সে পৃথিবীর সবচেয়ে শান্তশিষ্ট শিশুটি। আরহাম একবার ডোরার দিকে তাকিয়ে আশেপাশে চোখ বোলালো। পুরো রুমে কোথাও আলিশার দেখা নেই। সঙ্গে সঙ্গেই তার ভ্রু কুঁচকে গেল। বাচ্চাকে একা রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? আরামের কপালটা এখনো হালকা টনটন করছে, তবুও সে গম্ভীর মুখে ডোরার দিকে এগিয়ে যেতেই ডোরা মুহূর্তেই নিজের গুলুগুলু দুহাত বাড়িয়ে দিল বাবার দিকে, যার অর্থাৎ সে এখন বাবার কোলে যাবে। বাবা কোলেটাই। আরাম মুখে গাম্ভীর্য বজায় রেখেই ডোরাকে কোলে তুলে নিল। তারপর আলতো করে ডোরার পশ্চাৎ দেশে এক চাপড় দিয়ে বলল, ছোট মরিচের ঘরের ছোট মরিচ, তুই আবার আমাকে মারলি, তাও কিনা শলার ঝাড়ু দিয়ে। এই পটকা, তুই দোষ করে আবার স্বীকারও করছিস? এত সাহস তোর, বাপকে মারিস? ডোরা তখন ফোলা ফোলা গাল দুটো আরো ফুলিয়ে বাবার দিকে মায়া মায়া চোখে চেয়ে বলল, বাবা দেখ ছোট মরিচ, একদম ভোরবেলা চেহারা বানাবি না। তুই তাই একটুও না, তুই তোর মায়ের মতোই বজ্জাত হয়েছিস। ডোরা কৌতূহলী চোখে জিজ্ঞেস করল, মা মা বুড়াত। হ্যাঁ, তুইও বজ্জাত, তোর মাও বজ্জাত। ডোরা এবার নিজের দু হাতের তালু একবার মুঠো করে ধরে আবার পরক্ষণে তা খুলতে খুলতে বলল, মা বুড়াত, ডোরা বুড়াত, বাবা বুড়াত। এই ঢোলের বাচ্চা, আমাকে জানিস কেন? নতুন শব্দ কানে আসতেই ডোরা চোখ গোল গোল করে ফেলল। ডোল। হ্যাঁ, তুই ঢোল, এখন তোকে বাঁচাবো। ডোরা ডোল। হ্যাঁ, ছোট ঢোল। ডোরা ডোল। বাবা ডোল। টপ ডোল, টপ ডোল। ছেলের মুখে নিজেকে ঢোল শুনে আরহামের চোখ মুখ কুচকে গেল। বাপ ছেলে ঝগড়ার মাঝেই আলিশা ওয়াশরুম থেকে ভেজা মুখ তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো। সে এক পলক বাপ ছেলের দিকে তাকিয়ে দেখল ডোরা বাবার গালে ছোট্ট হাত রেখে নিজের মতো আধো আধো গলায় বকবক করছে, আর আরহামও সমান তালে তার সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে। দৃষ্টিটার দিকে একবার চেয়ে আলিশা নির্বিকারভাবে দৃষ্টি সরিয়ে ফেলল। সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং হাতে থাকা ভেজা টাওয়াল মেলে দিতে এগিয়ে গেল ব্যালকনির দিকে। আরহাম এতক্ষণ যাবৎ আলিশার কার্যকলাপ খেয়াল করছিল। এবার তার চোখ গিয়ে থামল আলিশার মুখে। চোখ দুটো অস্বাভাবিক রকম ফুলে আছে, পাপড়িগুলোও লালছে। মুগ্ধ এলেও খান্নার ছাপ স্পষ্ট বিদ্যমান। সবটা পরখ করতেই আরহামের ব্রু কুচকে গেল। এই ধানিলঙ্কার আবার কি হয়েছে? সে আলতো করে ডোরাকে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলোর মাঝে বসিয়ে দিয়ে ধীর পায়ে আলিশার দিকে এগিয়ে গেল। আরহামকে আসতে দেখে আলিশা নির্বিকার। সে নিজের মতো ডোরার খেলনাগুলো একে একে বাস্কেটে ভরতে ব্যস্ত। আরহাম আলিশার পেছন থেকে কোমর জড়িয়ে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছিস কেন? আলিশা কোনো উত্তর দিল না। চুপচাপ আরহামের হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। আরহাম এবার আলিশার কবজি আলতো করে ধরে আবারও প্রশ্ন করল, কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দিবি? কিছু হয়নি। তাহলে কেঁদেছিস কেন? আলিশা ঠোঁট চেপে কয়েক সেকেন্ড নীরব থেকে নির্বিকার কণ্ঠে বলল, মন চেয়েছে তাই। লিসা? আরহাম আবারও আলিশার কোমরে হাত রাখতে যেতেই আলিশা তার হাতটা মাঝপথেই থামিয়ে দিল। বোনের গায়ে বারবার এভাবে হাত দিতে নেই। কথাটা শুনে আরহামের চোয়াল যেন ঝুলে পড়ল। হোয়াট? বোন? আমি কি সঠিক শুনেছে? আবার বল। আলিশা নির্বিকার গলায় একই কথা পুনরাবৃত্তি করল। বলেছি বোনের গায়ে এভাবে হাত দিতে নেই। আরহাম অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। আলিশা, কি বলছিস বুঝে বলছিস তো? এমন মজা আমি পছন্দ করি না।
আমি মজা করছি না। আরহাম রাগে নিজের চুল মুঠো করে খামচে ধরল। তারপর বিছানায় খেলা করতে থাকা ডোরার দিকে আঙুল তুলে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, তোকে যদি সত্যিই বোন মনে করতাম তাহলে আরশান পৃথিবীর আলোই দেখতো না। আলিশা কোনো উত্তর দিল না, মুখ ফিরিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। আরহাম এবার আলিশাকে নিজের দিকে ঘুরিয়ে তার চোয়াল চেপে ধরে বলল, এমন করার কারণ কি? আলিশা সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে দিল। সমস্যা কি তোমার? দূর থেকে কথা বলা যায় না? আরহামের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। ফক ইউ, সাহস কি করে হয় আমাকে দূরে থাকতে বলার? আলিশার চোখ দুটো রাগে জ্বলে উঠল। সেও দমে না গিয়ে পাল্টা জবাব দিল, সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া প্রেস কনফারেন্সে আমার নাম নেওয়ার? ইউ আর মাই ওয়াইফ, আমার অধিকার আছে। আমি আলিশা তোর অধিকারের কথা পড়ি। আরহামের চোয়াল শক্ত হয়ে এলো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিসেস খান। মাইন্ড ইওর ওন লিমিট মিস্টার খান। তুই? হাত ছাড়ো আমার। ছাড়বো না, কি করবে? আমার যা ইচ্ছা তাই করব। কথা শেষ করেই আলিশা জোরে একটা ধাক্কা দিল তাকে। আরহাম এক পা পিছিয়ে গেলেও ভারসাম্য হারালো না। লিসা, কথাটা শোন আগে। বাহ, তোর কথা শুনবো আমি? তোর ইচ্ছে মতো চলবো আমি? তোর বাচ্চা পালবো আমি? কেন? সবার সামনে গিয়ে আমার অনুমতি ছাড়া আমাকে বোন দাবি করার জন্য? আরহাম এবার বিরক্ত গলায় বলল, বোন বলিনি আমি। শালার জিন্দেগি, মেয়ে মানুষ সব কথা 2 লাইন বাড়িয়ে বোঝা। তুলনা করিসনি? না, করিনি। আমি শুধু বলেছি তোর সঙ্গে যেমন ছবি আছে নীলের সঙ্গেও তেমন ছবি আছে, এর বেশি কিছু না। এমনটা না করলে ব্যাপারটা ধামাচাপা দেওয়া যেত না। আমাকে জিজ্ঞেস করেছিলে? আচ্ছা, জিজ্ঞেস করা না হয় বাদ দিলাম। অ্যাটলিস্ট তুমি আমায় ইনফর্ম করতে পারতে আরহাম। পরে জানাতাম আমি। সেই পরেটা কখন আরহাম? প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে? যখন পুরো দুনিয়া জেনে যাবে তখন? কথা তো বাড়াচ্ছিস কেন লিসা? জাস্ট ফরগেট ইট। কথা শেষ করেই সে আলিশাকে জড়িয়ে ধরতে এগিয়ে গেল। তবে আলিশা এর আগেই 2 কদম পিছু সরে কোনো দ্বিধা ছাড়াই সেই আহ্বান প্রত্যাখ্যান করল। আমার একদম কাছে আসবি না তুই। সর এখান থেকে। এসব কেমন ধরনের ব্যবহার আলিশা? ছোট মাকে গিয়ে বলবো সব? যেমন ব্যবহার তুই বেটার ডিজার্ভ করিস, এটা তেমনই ব্যবহার। আর শুধু তোর ছোট মা কেন, আজ তোর 14 গোষ্ঠী আসলেও আমি আলিশা মানব না। একটু থেমে আলিশা আবারও বলল, আজ থেকে তোর সব কাজ তুই নিজে করবি, তোর বাচ্চাও তুই নিজে পালবি। আর আর আরহাম ঢোক গিলে জিজ্ঞেস করলো, আর কি? আজ থেকে তুই নিজের সাথেই নিজে শুবি। আমি আলিশা তোর ধারে কাছেও ঘেসবো না। বেয়াদবি করছিস কেন? কারণ আমি বেয়াদ্দবের বউ, বেয়াদ্দবিনী। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, ব্যাস, অনেক হয়েছে, আর না। চুপ, একদম চুপ। তোর হাতের পুতুল পেয়েছিস আমাকে, যাকে তুই যখন খুশি যেভাবে খুশি চালাবি। আলিশা না থেমে এক নিঃশ্বাসে বলেই চলল, আজ থেকে আরশানের সব দায়িত্ব তোর একার। তোর বাচ্চা আমি একা কেন পালবো? তোর কোনো দায়িত্ব নেই। বাড়ি ফেরার পর ওকে আমিই দেখি। এখন থেকে সারাদিন তুই দেখবি। আমার কাছ থেকে অনেক। আমার থাকে না? আমি কি একটু অবসর সময় পাই নিজের জন্য? আমি মা হয়ে না পেলে আজ থেকে তুই বাপ হয়েও তা পাবি না। এটাই তোর শাস্তি। আলিশা, স্টপ ইট। এই চুপ! কাকে স্টপ বলছিস? হ্যাঁ, তোকে এমন শিক্ষা দিব, এমনটাই দিব যাতে পরের বার এমন কিছু করার আগে 10 বার ভাবিস। আরহামের ধৈর্যের বাঁধ এবার প্রায় ভেঙে গেল। বেশি হয়ে যাচ্ছে এখন। আমি রেগে গেলে কিন্তু তোর জন্য ভালো হবে না। আলিশা কোনো উত্তর না দিয়ে ডোরাকে কোলে তুলে কিছুক্ষণ আদর করল। তারপর একেবারে আরহামের কোলে দিয়ে দিল। আমার বাচ্চাকে সামলে রাখবি, ও যেন না কাঁদে। একটু পর খাইয়ে দিবি, তারপর ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবি। আমি গেলাম। আরহাম ভ্রুকুচকে তাকালো। গেলাম মানে? কোথায় যাবি তুই? আলিশা একবারও পেছনে না তাকিয়ে জবাব দিল, আমার রুমে। আজ থেকে সেখানেই থাকবো। কোনো কাজিন নামক পরপুরুষের সঙ্গে এক রুমে থাকবো না। আরহাম কিছু বলার আগেই আলিশা আবারও তাকে শুনিয়ে শুনিয়ে বলে উঠল, আমি বলেই এই ব্যাটার সংসার করছি, অন্য কেউ হলে সে কবেই লাথি মেরে চলে যেত। কথাটা শেষ করেই সে হন হন করে বেরিয়ে গেল সেখান থেকে। আরহাম প্রতিবাদ করার সুযোগই পেল না। ঠিক তখনই নিজের কোলে গরম গরম কিছু অনুভব করল।
নিচে তাকিয়ে বুঝতে আর 1 সেকেন্ডও সময় লাগলো না। ডোরা দিব্যি তার কোল ভিজিয়ে দিয়েছে। সে অসহায় মুখে ছেলের দিকে তাকিয়ে শুধল। এটা কি করলে? ডোরা একমনে আঙুল মুখে পুরে চুষছে, সেই সাথে নিজের গুলুমুলু পা দাপাচ্ছে। চিচি কুচি। আমার কোলেই কেন করলে? ডোরা নিষ্পাপ মুখে বাবার দিকে তাকিয়ে বলল, বা বা কুল চিচি। বলেই আবার হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে যেন সে বাবার কোল ভাসিয়ে বড্ড খুশি। ডরার হাত পা দাপাদাপির জন্য আরহামের তাকে কোলে রাখতে বেশ বেগ পোহাতে হচ্ছে। এ বেটা থাম, এমন বাইন মাছের মতো লাফাচ্ছিস কেন? ডোরা আরো উৎসাহ নিয়ে আধো আধো স্বরে বলল, ডোরা চিচি। তুই শেষে, তোর মা শেষে, তোর নানাও শেষে। বা বা চিচি। আধো আধো স্বরে কথাটি বলে ডোরা বাবার গালে নিজের ছোট্ট জিভ ছুঁয়ে আদর করে দিল। আরহাম মুখ কুচকে বলল, একদম লালা লাগাবি না, ব্রাশ টাশ তো কিছু করিস না। ডোরা বিস্মিত চোখে তাকিয়ে বলল, বাস। হ্যাঁ, ব্রাশ করেছিস আজ? ডোরা গোলুমুলু হাত নেড়ে মাথা ঝাঁকিয়ে বলল, ডোরা বাস নাই। বাস না নাই। ডোরার ব্রাশ আছে? আরহাম এবার নিজের ভেজা প্যান্টের দিকে তাকিয়ে ছেলেকে ওয়াশরুমে নিতে নিতে বলল। চল আগে বাপ বেটা ফ্রেশ হয়ে আসে। তারপর আবারও কড়া গলায় শাসনের ভঙ্গিতে বলল, ছোট মরিচ, তুই ভালো করে শোনো রাখ, আর কোনোদিন আমার কোল ভাসাবি না। ডোরা যেন কিছুই শোনেনি। সে নিজের মনেই গুনগুন করে চলছে। বাস নাই। ডোরা বাস নাই নাই। চল আজ থেকে ব্রাশের মধ্যে চুবিয়ে মারবো, তোর ইঁদুর ছাড়ার মতো সব দাঁত ফেলে দেব। রাত প্রায় 10টা। সন্ধ্যার সেই উত্তপ্ত পরিবেশের পর এখন খানবাড়ির পরিস্থিতি অনেকটাই শান্ত। কারো মুখে কোনো কথা নেই। সন্ধ্যার পর সকলেই যে যার নিজের কাজে ব্যস্ত, যেন নিজেদের ব্যস্ততার মাধ্যমে সব ভুলে থাকতে চাচ্ছে। নিজের কামরার বিছানায় নিশ্চুপ শুয়ে আছে আলিশা। চোখ দুটো ছাদের দিকে স্থির, অথচ মন কেমন অশান্ত হয়ে আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে সে আরশানের কাছে যায়নি, একবারও ছেলেটাকে কোলে নেয়নি, গালে চুমু খায়নি, এমনকি দূর থেকে উকি দিয়েও দেখেনি। ভাবতেই তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ডোরা কি খেয়েছে, কান্না করছে, মাকে খুঁজছে, এসব ভাবতে ভাবতেই তার চোখজোড়া ছলছল করে উঠল। এক মুহূর্তের জন্য আলিশা ভেবেছিল ডোরাকে নিজের কাছে নিয়ে আসবে, তবে পরক্ষণেই নিজেকে শক্ত করে ফেলল সে। না, এবার আর দুর্বল হওয়া যাবে না। আরামকে যদি সত্যি দায়িত্বের বেড়াজালে বাঁধতে হয়, তবে আলিশাকে কঠোর হতে হবে। আলিশা যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। আলিশা মা, আসবো? বাবার কণ্ঠ শুনে আলিশা দ্রুত চোখের কোণ মুছে উঠে বসল। এসো বাবা। নিয়াজ সাহেব ধীর পায়ে মেঝের ঘরে প্রবেশ করলেন। মেয়ের মুখে একবার গম্ভীরভাবে দেখলেন। সে চেনা উজ্জ্বল হাসিটা আজ কোথাও নেই। তিনি এসে বিছানার একপাশে বসলেন। স্নেহভরা হাতে আলিশার মাথায় হাত রাখলেন। আমার মায়ের কি মন খারাপ? আলিশা জোরপূর্বক হেসে জবাব দিল, না বাবা। নিয়াজ সাহেব মৃদু হেসে মাথা নাড়লেন। তবে আমার কাছ থেকে কথাও লুকাতে শিখে গিয়েছো আমার প্রিন্সেস। কথাটা শুনে আলিশার বুকটা কেমন হু হু করে উঠল। বাবা তার সবচেয়ে ভরসার জায়গা, যেখানে সে যে কোনো আবদার জুড়ে বসতে পারে, যে কোনো অভিযোগ করতে পারে। তবে পরিস্থিতি ভিন্ন, তাই সে চোখ নামিয়ে কোনোভাবে বলল, এমনটা না বাবা, আসলে মন খারাপ? এইবার আর মিথ্যে বলতে পারল না আলী। হুম। নিয়া সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। বাবা, অনেক সরি মা। আলিশা অবাক চোখে নিজের বাবার দিকে তাকালো। কেন সরি কেন? নিয়া সাহেব মেয়ের মাথায় হাত রেখে বিষণ্ণ গলায় বললেন, এই যে অল্প বয়সে এত বড় বড় দায়িত্ব তুলে দিলাম, যে বয়সে তোমার সমবয়সী মেয়ে বন্ধুরা ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, নিজের স্বপ্নগুলোকে রঙিন করে সাজায়, সেই বয়সে তুমি সংসার সন্তান নিয়ে ব্যস্ত। একটু থেমে তিনি আবারও বললেন, অনেক বেশি চাপ দিয়ে ফেলেছি, তাই না মা? আলিশা সঙ্গে সঙ্গেই বাবার হাত দুটো নিজের হাতে নিয়ে শক্ত করে ধরে ফেলল। না বাবা, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? হয়তো এটাই হওয়ার ছিল, পরিস্থিতির কারণে না হয় আমার জীবনে একটু আগেই হয়েছে। নিয়াজ সাহেব চোখের কোণের জল চিকচিক করে উঠল।
তোমার কত স্বপ্ন ছিল, শখ ছিল, সব কিছুই ছেড়ে দিতে হলো। আমি যদি সেদিন ঠিক সময়ে দাঁড়াতে পারতাম, যদি মেয়ের জন্য একটু কথা বলতে পারতাম, তাহলে হয়তো আজ এত তাড়াতাড়ি এসবের মুখোমুখি হতে হতো না। বাবাকে ক্ষমা করে দিস মা। আলিশার মনটা আজ এমনিতেই ভালো নেই, তার উপর বাবার এমন কথা শুনে যেন তার বুকটা আরো ভারী হয়ে উঠল। আমার কাছে ক্ষমা চাইতে হবে না বাবা, আমি সত্যিই ভালো আছি, আর তুমি থাকলে আমি আরো ভালো থাকি। নিয়াজ সাহেব মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার ছোট্ট প্রিন্সেসটা কবে এত বড় হয়ে গেল? যেই মেয়ে কিছুদিন আগেও ওনার কাছে এসে আবদার জুড়ে বসতো, সেই মেয়ে কিনা আজ ওনাকে বুঝ দিচ্ছে। আলিশা, হুম। মা, একটা কথা সত্যি করে বলবা? জি বলো। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে গভীর দৃষ্টিতে মেয়েকে পরখ করলেন। তুমি কি সত্যি ভালো আছো? বাবার প্রশ্নের মানে আলিশা ধরতে পারল না, তাই সে হেসে জবাব দিল, তোমার সামনেই তো বসে আছি বাবা। আমি সেটা জিজ্ঞাসা করিনি। তিনি মেয়ের হাতটা নিজের হাতে নিয়ে খুব ধীরে বললেন, আমি জানতে চেয়েছি তুমি কি সংসার জীবনে সুখী? আরহামের সঙ্গে কি সত্যি ভালো আছো? প্রশ্নটা শুনে আলিশার হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। এটা কেমন প্রশ্ন? সে ভালো থাকবে না কেন? আলিশা কোনো উত্তর দিল না। সে বুঝে উঠতে পারছে না এই প্রশ্নের জবাব কি হওয়া উচিত। আজ যা জিজ্ঞাসা করব তার প্রতিটা প্রশ্নের সৎ উত্তর চাই আমার। বাবার কাছে আজ কিছুই লুকাবে না। নির্দ্বিধায় জিজ্ঞেস করো বাবা, আমি সত্যিটাই বলবো। এই বিয়েটা নিয়ে কি তোমার কোনো এখনো আপত্তি আছে? একদমই না, বিয়ের শুরুতেই আপত্তি ছিল না, তবে আজ প্রায় 2.5 বছর পর কেন আপত্তি থাকবে? সত্যি বলছো? অবশ্যই। তবে তুমি এসব কেমন প্রশ্ন করছো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। আচ্ছা, আগে শেষ করো। আরহাম কি তোমাকে এখনো তোমার প্রাপ্য সম্মানটা দেয়? এসব প্রশ্ন শুনে আলিশা চুপ হয়ে গেল। তা আবার কি? সে আর আরহাম সারাদিন ঝগড়া করে, তা আবার পর মুহূর্তে ঠিক হয়ে যায়। সে নিজেই তো আরহামকে সম্মান করে না। এই যে একটু আগেও তুই তুকারি করে এসেছে। তবে এসব তার বাবাকে বলা যায় না, তিনি নিশ্চয়ই বুঝবেন না তাদের মধ্যকার সম্পর্ক। তাই সে অবুঝ মনে কিন্তু দৃঢ় গলায় মিথ্যা জবাব দিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে অনেক সম্মান করে, কেন করবে না? মেয়ের উত্তরে নিয়াজ সাহেবের মনটা আগের তুলনায় কিছুটা হালকা হলো। আজকের বিষয়টা নিয়ে কিছু ভেবেছো? আজকের প্রসঙ্গে আবারও কথা উঠতে আলিশার মুখটা ভোঁতা হয়ে গেল। এবার সে কি করবে? সত্যি বললে তো বাবা আবার গিয়ে যদি আরহামকে বকা শুরু করে, তাই সে আবারও মিথ্যা জবাব দিল। হ্যাঁ, আমার কথা হয়েছে আরহামের সাথে। সে এই নিয়ে খুবই দুঃখিত। আমায় কথা দিয়েছে এমন আর হবে না। আর কি? আমরা এই বিষয়ে মিটমাট করে নিয়েছি। তবে তাকে শাস্তি দেওয়ার জন্য আপাতত ডোরার সব দায়িত্ব তার একার উপর চাপিয়ে দিয়েছি। আলিশার এমন শাস্তি শুনে নিয়াজ সাহেব না চাইতেও হেসে ফেললেন। বাহ, খুব ভালো করেছো। তো ওই অকর্মাটা কি আমার নাতির খেয়াল রাখতে পারবে তো? আলবাত পারবে। না পারলে তুমি আমি মিলে গন্ডাটাকে সোজা করব। নিয়াজ সাহেব এবার হাসতে হাসতে গিয়েও হাসলেন না। আলিশা, হ্যাঁ বলো। আমি কিছু বলতে চাচ্ছি তোমাকে। আশা করি ভুল বুঝবে না বাবাকে। সে কবে থেকে তো বলবো বলবো করেও বলছো না। এখন সোজা সাপটা বলে ফেলো তো, কি বলতে চাও? তুমি চাইলেই তুমি আবার আগের মতো হতে পারো। মানে, আমি তো আগের মতোই আছি। আমি বলতে চাইছি, তুমি চাইলে নিজের সংসার জীবনে কিছু সময়ের জন্য আলাদা হতে পারো। বাবা। কথা শেষ হয়নি আমার। আলিশা চুপ করে নিয়াজ সাহেবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এমন কথার মানে সে বুঝতে পারেনি। তুমি চাইলে নিজ দেশে ফিরতে পারো, নিজের হায়ার স্টাডিজ সেখানে কমপ্লিট করতে পারো। বাবা, আমার ছেলে আরশান তোমার সাথে যাবে। আর আরহাম? সে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তুমি চাইলে করতে পারো। আমি সব ব্যবস্থা করে দিব। আমার সংসার? তোমার সংসার তোমারই থাকবে, আমি কিছুই ছাড়তে বলি না। ছাড়ার সমান কোথায়? তোমাদের দুজনেরই এখন বয়স কম, ম্যাচুরিটি এখনো আসেনি। আমি চাচ্ছি তোমরা সময় নাও, অন্ততপক্ষে কিছু বছরের জন্য। তারপরে না হয় আমরা সবাই আয়োজন করে দুজনের হাত আবার এক করে দিব।
বাবা স্টপ, আমি এসব কিছুই চাই না। আমার ডোরাকে তার বাবার থেকে আলাদা করতে চাই না আমি, আর না আরহাম কোনোদিন এসব মানবে। তুমি রাজি থাকলে আমি সব কিছুই সামলে নেব, আর সবাইকে বোঝানোর দায়িত্ব আমার থাকবে। আমি শুধু চাই আমার মেয়ের এলোমেলো জীবনটা সাজিয়ে তুলতে। আলিশা এবার আর সহ্য করতে পারল না। সে উঠে দাঁড়িয়ে কড়া স্বরে জবাব দিল, আমি যথেষ্ট ভালো আছি বাবা, আমার সংসারে আমার কোনো সমস্যা হচ্ছে না। আরহাম যথেষ্ট সাপোর্টিভ। আমি আরহাম আর ডোরা একসাথে ভালো আছি। আমাদের আলাদা করার কথা ভুলেও ভেবো না। আমার কথা বোঝার চেষ্টা করো আলিশা। বয়স কম, তবে এতটা কম নয় যাতে আমাদের আলাদা হতে বয়স কম, তবে এতটাও কম নয় যাতে আমাদের আলাদা থাকতে হবে। ক্যারিয়ার আমি এখানে থেকেও বানাতে পারবো। আর ম্যাচিউরিটির কথা বলছো, তা না হয় দুজন মিলে একসাথে শিখে নিব সময়ের সাথে। নিজের এই সিদ্ধান্তে যদি কোনো একদিন আফসোস করতে হয় তাই বলেছি। এখনো সময় আছে, এখনো আমাকে ভেবে জানাও। অবশ্যই ভেবেই বলছি। আশা করি এমন কথা তুমি আর কোনোদিন আমায় বলবে না। যদি কোনোদিন প্রয়োজন হয় তবে আমি নিজ থেকে তোমায় জানাবো। নিয়াজ সাহেব এবার দাঁড়িয়ে আলিশার মাথায় হাত রেখে বললেন, দোয়া করি কোনো একদিন এমন প্রয়োজন তোমার জীবনে না আসুক মা। তবে একটা কথা সদা মনে রাখবে, বাবা তোমার সবসময় সাথে আছি, যে কোনো পরিস্থিতিতেই। কথা শেষ হতেই তিনি বেরিয়ে গেলেন আলিশার কামরা থেকে। আরহাম বিগত 2 ঘন্টা যাবৎ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ডোরাকে ঘুম পাড়াতে, কিন্তু এই ছোট মরিচের চোখে ঘুমের লেশমাত্র নেই। শোন, ডোরার ঘরে ডোরা, তুই এখনো চোখ বন্ধ করবি। চোখ বন্ধ? হ্যাঁ, এইভাবে করতে হয়। কর তো দেখি। বলতে বলতে আরহাম নিজের চোখের পলক ঝাপটে ছেলেকে চোখ বন্ধ করা শেখাচ্ছে। এই তো, এবার তুইও কর। কি হলো, কর চোখ বন্ধ। ডোরা নিজের গুলুমুলু 2 হাত তুলে চোখের উপর চেপে ধরল। তারপর আধো আধো স্বরে বলল, টুকি, ডোরা টুকি। এই ঠোলের বাচ্চা, তোকে এখন টুকি করতে কে বলেছে? টুকি টুকি। বাবা আমার, প্লিজ একটু ঘুমা। ডোরা শোয়া থেকে উঠে বসার আপ্রাণ চেষ্টা করছে, তবে আরহাম তাকে শক্ত করে চাপটে ধরে আছে। ঘুমাবি না তুই? মাম্মা বাই। তোর মা উগান্ডায় গেছে, এখন ঘুমা। ডোরা চোখ বড় বড় করে বাবার দিকে তাকালো। উগাডা? হ্যাঁ, তোর নানার বাড়ির উগান্ডায়, সেখানে গিয়েছে, এখন ঘুমা। ডোরা উগা ডা তাই। না, তোর যেতে হবে না, এখন ঘুমা, নয়তো এক আছাড় মারবো। বাবার কথা শুনে ডোরার ফোলা গাল দুটো আরো ফুলিয়ে গড়াগড়ি খেতে খেতে আরামের বুকের উপর এসে পড়ল। তারপর হাত পা দাপাদাপি করে প্রতিবাদ জানাতে শুরু করলো। ডোরা মাম ডাই। উফ, নাম হাতের বাচ্চা, আমার বুক থেকে নাম। বাবার কথা একদমই পছন্দ হলো না ডোরার। সে সঙ্গে সঙ্গেই নিজের ছোট্ট হাতটা তুলে সপাটে এক থাবা বসিয়ে দিল আরহামের নাকের উপর। ছোট্ট হাতে থাবা খেয়ে আরহাম বেশ অপমানিত বোধ করল। এই 2 ইঞ্চি ছোট মরিচ কিনা তাকে মারে। সে নাক ডলতে ডলতে ডোরাকে শাসিয়ে বলল, উফ, মায়ের মতো ডাকাত হয়েছিস। নতুন শব্দ শুনতে পেয়ে ডোরা বেশ কৌতূহলী চোখে তাকালো। ডাকাত? হ্যাঁ, দেখি, বলতো মাম্মা, ডাকাত, বল বল। বাবা ডাকাত। কত বড় বদের হাতটি তুই। বট বট। তুই কি তোতা পাখি? সব কথা কপি করিস কেন? তুতা তুতা। ছেলের আদরের কথায় আরাম হেসে তাকে বুকে জড়িয়ে ধরল। আমার বাচ্চা তোতা পাখি। এই ফাঁকে ডোরা নিজের গুলুমুলু হাতটা আরামের টি শার্টের ভেতর ঢুকিয়ে নিজের খাবার খুঁজতে হানা দিয়েছে। নিজের পুরুষালী বুকে হঠাৎ ডোরার ছোট হাতের স্পর্শ পেয়ে আরহাম আতকে উঠল। এই বের কর, বের কর। এই সিনাল, তোর হাত বের কর। এ না তোকে একটু আগে ডাকাত বললাম, আর এখনই বাপের ইজ্জতে ডাকাতে শুরু করলি। ডোরা কোনোভাবেই হাত বের করছে না, তার খাবার চাই এখন। ইয়াম ইয়াম। বাপ আমার, তোর খাবার আমার কাছে নেই, আমার ট্যাঙ্কি খালি। দাও ইয়াম ইয়াম দাও। এক দফা ধস্তাধস্তি শেষে আরহাম ডোরাকে কোনো মতে নিজের থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। সে নাজেহাল অবস্থায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে দাঁড়িয়ে যেতেই শুরু হলো ডোরার গলা উঁচিয়ে কান্না। মাম্মা মাম ডাই। আরহাম একবার নিজের টি শার্টের বুকের কাছের ছিঁড়ে যাওয়া অংশটুকুর দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল।
এই ইঁদুর ছাড়ের মতো ছোট ছোট দাঁতে এত শক্তি আসে কোত্থেকে? সোজা বাপের টি শার্টে ছিঁড়ে ফেললো। আর একটু জোরে কামড়ালে বোধ হয় আমার বুকের চামড়াও ছিঁড়ে ফেলতো। অবশেষে আরহাম নিজেকে ধাতস্থ করে কোনো মতে ছেলেকে কোলে নিয়ে গেল আলিশার কামরার দিকে। এখনই এই বজ্জাত বাচ্চাকে তার বজ্জাত মায়ের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো এই ছোট মরিচ তাকে পাগলা গারোতে পাঠাতে খুব বেশি সময় নেবে না। আরহাম ডোরাকে কোলে নিয়ে আলিশার কক্ষের দরজায় একের পর এক কড়া নাড়তে লাগলো। অ্যালিশা, দরজাটা খোল প্লিজ। এই বিচ্ছু বাচ্চাটাকে আমি আর সামলাতে পারছি না। বাবার দেখা দেখি ডোরাও নিজের ছোট্ট হাত দিয়ে দরজায় ঠুক ঠুক করে বাড়ি দিতে শুরু করেছে। ছেলের কাণ্ড দেখে আরহাম ভ্রু কুচকে তাকালো। এই ছোট মরিচ, তুই দরজা বাড়ি দিচ্ছিস কেন? আই ডোরা নিজের মন মতো আধো আধো শব্দ করে বাবার কথার জবাব দিচ্ছে। প্রায় 10 মিনিট পর আলিশা দরজা খুলল। দরজা খুলতেই তার চোখে পড়ল আরহামের করুণ অবস্থা। চুলগুলো সম্পূর্ণ উস্কো খুস্কো, টি শার্ট কুচকে একাকার, তার উপর বুকের কাছে ছোট্ট একটা অংশ ছেঁড়া। আর বাবার কোলে থাকা ডোরা মাকে দেখিয়ে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। আলিশা ভ্রু তুলে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এখানে কেন এসছো? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, তোর আনটা আমার কি দশা করেছে। তো এখানে আমার কি করার আছে? তো শুধু তো বললেই হবে? বাঁচা আমাকে এই বুলডোজারের হাত থেকে। টাইট টাইট বাবার কথা মোটেও পছন্দ হয়নি ডোরার। সে সঙ্গে সঙ্গে পা ছুড়ে প্রতিবাদ জানাতে শুরু করলো। আরহাম চোখ পাকিয়ে বলল, তোর ওই তাই তো, তুই তো ড্যাবারের ভেতরেই রাখ। আলিশা নির্বিকার ভঙ্গিতে সব পরখ করছে। এখানে কেন এসেছো সেটা বলো, আর যাও। আমাকে বাঁচাতে এসেছিস না? মানে তুই আমাকে বাঁচা। ছোট মরিচ আমাকে একটু শান্তি দিচ্ছে না। দেখ, দুধ খাওয়ার জন্য আমার টি শার্টটা ছিঁড়ে ফেলেছে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। আলিশা ঠোঁট টেপে হাসি সামলে রেখেছে কোনো মতে। তাহলে দুধ দাওনি কেন? ওর ক্ষুধা পেয়েছে বলেই তো খুঁজছে। যাও, আমার ছেলেকে দুধ দাও। আরহাম যেন আকাশ থেকে পড়ল। কি? ডোরা মায়ের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আম্মা ছেলেকে মায়ের দিকে হাত বাড়াতে দেখে আরাম বেশ খুশি হয়ে গেল। দেখ, ডোরও তোর করে যাবে, নে ওকে। ইয়াম ইয়াম আলিশা ডোরার হাতে চুমু খেয়ে আদর দিয়ে বলল, বাবা দেবে, ইয়াম ইয়াম। বাবা ইয়ামিয়াম দেবে শুনেই ডোরা আবারও দুহাত দিয়ে আরহামের বুক জুড়ে খাবার খোঁজার মহান অভিযানে নেমে গেল। এই বেয়াদব মহিলা, একটু কানটাকে কি ধরনের বেয়াদবে শিখাচ্ছিস? আমি কোত্থেকে দুধ দেব? আলিশা একদম নির্বিকার। সে হাই তুলতে তুলতে শুধালো। কেন? তোমার বুক থেকে দেবে? এই কথা শুনে ডোরা যেন আরো উৎসাহিত অনুভব করলো। সে বাবার বুকে মুখ গুজে নিজের মিশন আরো জোরদারভাবে শুরু করেছে। আরহাম প্রায় কেঁদে ফেলার অবস্থা, না পারছে সইতে, না পারছে কিছু করতে। বাপ আমার কাছে কিছুই নেই। আমি দুধওয়ালা গাভী না, না মানে গরুও না। মুসিবতে পড়ে আরহাম মুখ ফসকে কি থেকে কি বলেছে তা সে নিজেই বুঝতে পারছে না। ডোরা আবারও আধো গলায় বলে উঠল। ইয়াম ইয়াম আরহাম না পারতে এবার আম্মু বাঁচাও বলে চেঁচিয়ে উঠল। বাবার দেখা দেখি ডোরাও দুহাত নেড়ে আধো আধো গলায় ডেকে চলেছে। আম্মু বাঁচাও ঠিক তখনই আরহামের চিৎকার শুনে নিচতলা থেকে খুন্তি হাতে শাইনা বেগম গলা উঁচু করে বললেন, আবার কি কাণ্ড করেছিস হতচ্ছাড়া? নতুন শব্দ কানে আসতেই ডোরা আনন্দে বাবার কোলে লাফাতে লাফাতে বলতে শুরু করলো। হট তারা আরহাম ছেলের দিকে থতমত খেয়ে তাকালো। এই ঢোলের বাচ্চা, যা শোনিস তাই কপি করতে হবে কেন তোর? তবে বাবার ধমকে ডোরার কোনো ভ্রুক্ষেপই নেই। সে তো দিব্যি নিজের সুর বলে চলেছে। বাবা হট তারা আরহাম রেগে মেগে কিছু বলার আগেই নিচ থেকে আবারও শাইনা বেগমের বজ্রকণ্ঠ ভেসে এলো। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? আবার কি কীর্তি করে এসেছিস? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরহাম ঘাড় কাত করে একবার করিডোর থেকে নিচে উকি দিয়ে দেখল শাইনা বেগম খুন্তি হাতে উপরে আসছেন। আমাকে বাঁচাও। বাচ্চা বুলডোজারে কি কম ছিল না? এখন এর দাদিও যোগ হতে আসছে, তো আবার খুন্তি হাতে। সামনের দৃশ্যটা দেখে আলিশার মনটা বেজায় শান্তি লাগছে। এতক্ষণে তার মনে হলো আরহামকে অন্তত একটু হলেও শায়েস্তা করতে পেরেছে সে।
তবে পরিস্থিতি যে আরো বেগতিক হতে যাচ্ছে আর ডোরারও ক্ষুধা পেয়েছে সেটা বুঝে আলিশা আর দেরি না করে ডোরাকে কোলে তুলে নিয়ে আরহামের মুখের সামনেই ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধের পর এপাশ থেকে আরহামের প্রতিবাদী গলা শোনা গেল। কত বড় বেয়াদব মহিলা, স্বামীর মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। কথাটা শেষ হতেই সিঁড়ি বেয়ে খুন্তি হাতে হাজির হলেন শাহিনা বেগম। কাকে বেয়াদব বলছিস তুই? আজ তোর সব বেয়াদবি আমি বের করছি। কিন্তু শাহিনা বেগম পৌঁছানোর আগেই আরহাম পগার পায়। বাইরে দমকা হাওয়া বইছে, জানলার ফাঁক গলে সেই ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পর্দাগুলোকে দুলিয়ে দিচ্ছে। নীলা নীরবে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে। সকাল থেকেই আরশাদের মেজাজ প্রচণ্ড খারাপ। আজ একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের সাবমিশন ছিল, অথচ তাদের টিম এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি। তবে অফিসের চাপ সে সাধারণত বাসায় নিয়ে আসে না, কাজের ঝামেলা অফিসেই রেখে আসে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আরহামের আচরণ তার মেজাজকে আরো তিক্ত করে তুলেছে, যার জন্য সে সকাল থেকে নীলার সঙ্গে ঠিকমতো কথা বলছে না। নীলা একবার তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, খাবার খাবে না? অনেক রাত হয়ে যাচ্ছে। না, কেন? ইচ্ছে করছে না। গম্ভীর কণ্ঠ। আমিও এখনো খাইনি, তোমার সঙ্গে একসাথে খাবো বলে অপেক্ষা করছি। আরশাদ হঠাৎ শোয়া থেকে উঠে বসলো। আজব, আমি কি তোমাকে খেতে মানা করেছি নীলা? এসব কেমন বাচ্চামো? নীলা মৃদু হেসে জিজ্ঞেস করলো, মেজাজটা এখনো ঠিক হয়নি? না, আর মনে হয় হবেও না। কেন? তা গিয়ে তোমার ভাইকে জিজ্ঞেস করো। এত দায়িত্ব জ্ঞানহীন আচরণ করার জন্যই কি সে বিয়ে করেছিল আমার বোনকে? আমার ভাই নিজের ইচ্ছায় বিয়ে করেনি। কেমন পরিস্থিতিতে ওদের বিয়ে হয়েছে সেটা তোমার অজানা নয়। এখনো ভাইয়ের পক্ষ নিচ্ছ? আমি কারোর পক্ষ নিচ্ছি না, শুধু সত্যিটাই বলেছি। তাহলে তোমার কি মনে হয় আর হামাদ যা করেছে সেটা ঠিক? একদমই না, কিন্তু ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমাদের খুব বেশি হস্তক্ষেপ না করাই ভালো। আরশাদ তাচ্ছিল্যের হাসি হাসলো। বাহ নীলা, মানে তুমি এক প্রকার ওর আচরণটা এড়িয়ে যাচ্ছ। আমি কারো ভুলকে এড়িয়ে যাচ্ছি না, তুমি বরং অকারণে কথাটা বড় করে ফেলেছো। কারণ আলিশা আমার বোন, কতটা আদরের বোন সেটা তুমি খুব ভালো করেই জানো। ওর সঙ্গে কোনো অন্যায় হলে আমি চুপ করে থাকতে পারবো না। আলিশার সাথে কেন কোনো অন্যায় হবে? আর হলেও আমরা সেটা হতে দেব না। এখন একই কথা বলছো? তোমার ভাই বোন কি সত্যি কিছু বুঝতে চাও না? নীলা দীর্ঘশ্বাস ফেলল। সাদ, প্লিজ কথা আর বাড়িও না, আমার ভালো লাগছে না এসব। আরশাদ দু হাতে নিজের চুল চেপে ধরে বসে রইল। নীলা ধীরে ধীরে এগিয়ে এসে তার কাঁধে নিচের মাথা রাখল। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ শান্ত থেকে আরশাদ চিন্তিত কণ্ঠে শুধালো, আরহাম আর আলিশার বিয়েটা একই একটা ভুল ছিল নীলা। এখন এসব ভেবে লাভ কি? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন সেটা মেনে নিলেই সামনে এগোতে হবে। আমি আগেই বলেছিলাম ওদের দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, সারাক্ষণ ঝগড়া করে, অথচ সংসার কিভাবে সামলাতে হয় সেটাই এখনো শেখেনি। তার উপর আবার বাচ্চাও নিয়ে ফেলেছে। নীলা চুপচাপ তার কথাগুলো শুনে গেল। বাবাকে কত করে বলেছিলাম যাতে আলিশাকে আমার কাছে ইতালিতে পাঠিয়ে দেয়, তবে শুনলো না। যদি সময় মতো আমার কথা শুনতো তাহলে আজ হয়তো পরিস্থিতি এতটা জটিল হতো না। নীলা ব্রুকুচকে জিজ্ঞেস করলো, এতটা জটিল মানে? আমি আরশানের কথা বলছি। এই বয়সে আরহাম আলিশার বাচ্চা নেওয়া উচিত হয়নি। তাদের ঝগড়া বিপদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাবে বাচ্চাটাই। তুমি হয়তো একটু বেশি ভাবছো, এমন কিছুই হবে না। হঠাৎই আরশাদ নিজের কাঁধ থেকে নীলার হাতটা সরিয়ে দিল। তার গলায় কঠোরতা স্পষ্ট। তাই যেন হয় নীলা, কিন্তু একটা কথা ঠিকমতো তোমার ভাইকে বুঝিয়ে দেবে। আমার বোনের সাথে কোনো অন্যায় হলে আমি তা মেনে নেব না। আচ্ছা, বুঝিয়ে দেব। এখন খাবার নিয়ে আসি, খিদে পেয়েছে আমার। নিয়ে এসো। আয়েশার সঙ্গে নিয়াজ সাহেবের বেশ জোরে কথা কাটাকাটি হয়েছে। আয়েশার রাগের কারণ একটাই, কেন তিনি আলিশাকে আলাদা হয়ে যাওয়ার মতো কথা বলবেন। তার মেয়ের সংসারে এমনিতেই অশান্তির শেষ নেই, সেখানে এসব কথা বলে পরিস্থিতি আরো জটিল করে তোলার কি প্রয়োজন ছিল। নিয়াজ খান পুরো সময়টাই নীরব থাকলেও আয়েশা থেমে নেই। আপনার কি দরকার ছিল মেয়ের কাছে গিয়ে এসব বলার? নিয়াজ খান দীর্ঘশ্বাস ফেললেন। আহা আয়শা, কি শুরু করেছো এসব? শুরু আমি করিনি, আপনি করেছেন। আমার কানে যদি এসব কথা যায় তখন কি হবে ভেবে দেখেছেন?
উনি তো মনে করবেন আমি আপনাকে এসব শিখিয়ে পড়িয়ে বলিয়েছি। এমন কিছুই হবে না। আর আম্মা তোমাকে নিয়ে এতটা নিচু ধারণাও রাখেন না। আয়েশা তিক্ত হেসে বললেন, সত্যি কি তাই? আমার তো মনে হয় এত বছর পরও উনি আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। সেখানে যদি আমার মেয়ের সংসার নড়বড়ে হয়ে যায়, তবে প্রথম দোষটা তিনি আমার ঘাড়েই চাপাবেন। নিয়াজ খান স্ত্রীর দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। এই কথাগুলোর জবাব তার কাছে নেই, কারণ আয়েশার ভয়টা পুরোপুরি অযৌক্তিক নয়। অতীত প্রায় ৩০ বছর আগে নিয়াজ খান আর আয়েশার প্রথম দেখা হয়েছিল নিয়াজ খানের এক আত্মীয়র বিয়েতে, যেখানে আয়েশা ছিলেন কনের বান্ধবীর ছোট বোন। প্রথম দেখায় সেই পরিচয় ধীরে ধীরে রূপ নিয়েছিল প্রণয়ের সম্পর্কে। আয়েশা ছিলেন একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর নিয়াজ খান দেশের প্রতিষ্ঠিত এক উচ্চবিত্ত পরিবারের সন্তান। সামাজিক অবস্থানের ফারাক ছিল আকাশ পাতাল, কিন্তু সেই ব্যবধান কখনোই তাদের ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। ৩ বছরের সম্পর্কের পর হঠাৎই যখন আয়েশার পরিবারে তার প্রেমের সম্পর্কের কথা জানাজানি হয়, তখনই আয়েশার পরিবার তার বিয়ের আয়োজন শুরু করেন। তাদের বিশ্বাস ছিল উচ্চবিত্ত ঘরের ছেলে কখনোই মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করবে না। তাদের ধারণা নিয়াজ খান হয়তো সময় কাটাচ্ছেন, একদিন মোহ কেটে গেলে ঠিকই আয়েশাকে ছেড়ে চলে যাবেন। সে ভয় থেকেই আয়েশার অগোচরে তার অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। তবে আয়েশার বড় বোন আশার সাহায্য নিয়াজ খান সঠিক সময়ে সবকিছু জানতে পেরেছিলেন। সবকিছু জানার পর নিয়াজ খান নিজের পরিবারকে আয়েশার কথা জানান, কিন্তু সেখানেও অপেক্ষা করছিল কঠিন এক প্রত্যাখ্যান। বিশেষ করে মেহরোজা আক্তার কোনোভাবেই এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তার দৃঢ় বিশ্বাস আয়েশা টাকার লোভেই তার ছেলেকে নিজের প্রেমের ফাঁদে ফেলেছে। দু পরিবারের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত আর কোনো পথ খোলা ছিল না। শেষে নিজেদের ভালোবাসা বাঁচাতেই আয়েশা নিজের পরিবার ছেড়ে নিয়াজ খানের হাত ধরে পালিয়ে বিয়ে করেছিলেন। সেদিনের পর থেকেই নিজ জন্মদাতা পরিবারের সঙ্গে আয়েশার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এতগুলো বছর পেরিয়ে গেলেও কেউ আর তার খোঁজ নেয়নি, আর না আয়েশা কোনোদিন সেই বাড়ির পথে ফিরে তাকিয়েছে। অন্যদিকে ছেলের জেদের কাছে হার মেনে মেহরোজা আক্তার আয়েশাকে খান বাড়িতে ঠাঁই দিলেও মন থেকে কখনো তাকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে পারেনি। তখন বাড়ির বড় পুত্র ইজাজ খানও অবিবাহিত ছিলেন। বিয়ের 1 বছরের মাথায় বড় নাতি আরশাদের জন্মের পর মেহরোজা আক্তারের মন কিছুটা নরম হয়েছিল ঠিকই, কিন্তু আয়েশার মনের সেই শূন্যতা আর কোনোদিন ভরে ওঠেনি। আজও কখনো কখনো তার মনে হয় এই বিশাল খানবাড়িতে তিনি যেন উড়ে এসে জুড়ে বসা কোনো মানুষ, যাকে সবাই সহ্য করে নিয়েছে ঠিকই, তবে মন থেকে কেউই কখনো আপন করে নিতে পারেনি। ডোরাকে তার মায়ের কাছে হস্তান্তর করে আসতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচল আরহাম। কি শান্তি। এখন একটা জমিয়ে শাওয়ার না নিলেই নয়, তারপর দিব্যি টান টান একটা ঘুম। কতদিন পর একটু শান্তি মিলবে। ঢোলও নেই, ঢোলের মাও নেই। আজ আর কেউ তাকে জ্বালাবে না। অন্যদিকে এতক্ষণ পর ছেলেকে বুকে পেয়ে আলিশা যেন আদরে আদরে ভাসিয়ে দিচ্ছে ছেলেকে। আমার সোনা, আমার জান, আই মিস ইউ সো মাচ বাচ্চা। ডোরা মিস মাম্মাম। ডোরাও মাম্মাকে মিস করেছে। ইয়াম ইয়াম। ডোরার এখন কোনো দিকে মনোযোগ নেই। সে বারবার মায়ের বুকে মুখ ঘষছে। ছেলের বেশ খিদে পেয়েছে বুঝতে পেরে আলিশা আর দেরি না করে তাকে ফিট করাতে শুরু করলো। নিজের অতিপ্রিয় খাবার পেয়ে ডোরা এক হাতে মায়ের ওড়নার একাংশ শক্ত করে মুঠোয় ভরে তৃপ্তি নিয়ে চুকচুক শব্দ করে খাচ্ছে। একটু পর তার পেট ভরে যেতেই ডোরা ওড়নার নিচ থেকে ছোট্ট মুখটা উকি দিয়ে মায়ের দিকে তাকালো। ছেলের এই লুকোচুরি দেখে আলিশা হেসে ফেলল। সে ডোরাকে বিছানায় বসিয়ে মুখ মুছিয়ে দিতে দিতে বলল, আচ্ছা দেখি তো, বলো গন্ডার। ডোরা গোল গোল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা করছে এটা আবার কি। বলো গন্ডার। আলিশা আবারও শুধালো। ডন্ডার না গন্ডার। ডন্ডার। আলিশা এবার নিজের কপাল নিজেই চাপড় দিয়ে শুরু করলো। আচ্ছা থাক, এবার বলো বাবা গন্ডার। বাবার কথা শুনে ডোরা উৎসাহিত হয়ে হাতে তালি দিয়ে বলছে, বাপ্পা ডন্ডার। আবার বলো। বাপ্পা ডন্ডার। আলিশা খুশিতে ছেলের ফোলা ফোলা গালে ফটাফট কয়েকটা চুমু দিল।
এই তো, এইবার থেকে বাবাকে এটাই বলবে। তারপর আলিশা ডোরাকে কোলে তুলে আরহামের ঘরের দিকে রওনা হলো। মা ছেলে কামরায় পৌঁছতেই দেখে রুম ফাঁকা, তবে ওয়াশরুম থেকে গলা ছেড়ে গান গাওয়ার শব্দ ভেসে আসছে। আরহাম সামাল নিতে নিতে মনের সুখে নিজের মতো গান গেয়ে চলেছে। আহা আহা কি শান্তি আকাশে বাতাসে, বউ বাচ্চা নিতে জীবন এখন ফুরফুরে বাতাসে, হুররে কি মজা কি যে সুখ, আজ আমার কেউ করবে না আমার ধুকপুক, ঢোল নাই ঢোলের মাও নেই, নেই নেই নেই, আজকে আমার স্বাধীনতা ইয়ো ইয়ো। গানের লিরিক শুনে আলিশার চোখ দুটো সরু হয়ে এলো। সে চুপচাপ ডোরাকে বিছানায় বসিয়ে নিজে ডিভানের উপর পা তুলে আরাম করে বসল। এদিকে আরহাম কোমরে তোয়ালে পেঁচিয়ে এক হাতে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। গানের পরের লাইন যেই না ধরতে যাবে, ঠিক তখনই তার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। বিছানার উপর দিব্যি বসে আছে ডোরা, আর তার হাতে আরহামের আদরের মোবাইল। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই তার আদরের ফোনের জীবনের আয়ু শেষ হতে চলেছে। আরহাম নিজের চোখ দুবার কসলালো। না, সে ভুল দেখছে না। তারপর পাশ ফিরতে দেখে ডিভানের উপর গম্ভীর মুখে বসে আছে আলিশা। তুই না আজ আমার পাশের রুমে থাকবি? হ্যাঁ, তাহলে এখানে কেন? জোড়াকে দিতে এসেছি। আরহাম বুক চেপে ধরল। দিতে মানে? একটু আগে না দিয়ে গেলাম। ওর ক্ষুধা পেয়েছিল তাই নিয়েছিলাম। এখন তোর ছেলে, তুই সামলা, আমি গেলাম। দরজার কাছে গিয়ে আবারও ফিরে তাকালো আলিশা। আবার জোড়াকে নিয়ে আমার কাছে এলে কিন্তু খবর আছে। বলেই হাতের ইশারায় বেড সাইড টেবিলে রাখা ফিডারটা দেখিয়ে আবারও শুধালো। ওখানে ফিডার পাম্প করে রেখেছি, ক্ষুধা পেলে খাইয়ে দিবি। কথা শেষ করেই আলিশা প্রস্থান নিল সেখান থেকে। দরজা বন্ধ হতেই আরহাম ধীরে ধীরে ডোরার দিকে তাকালো। ডোরা তখনও মোবাইলটা দুহাতে ধরে আছে। আরহাম দৌড়ে গিয়ে মোবাইলটা টান দিয়ে নিতে গেলেই ডোরা তার গুলুমুলু হাতে তা শক্ত করে আঁকড়ে ধরল। টাটা টাই ছাড় ছোট মরিচ, ছেড়ে দে। টাটা টাই তুই তাই তো তোর বাপ তাই তো, ছেড়ে দে, এটা আমার ফোন। কিন্তু ডোরা ছাড়ার পাত্র নয়। দুজনের টানাটানিতে এক পর্যায়ে হঠাৎ করেই ডোরা ফোনটা ছেড়ে দিল। এত সহজে ছেড়ে দেওয়ায় আরহাম বেশ অবাক হলো। পরক্ষণেই ডোরার দৃষ্টি অনুসরণ করে তার আসল মতলব ধরতে পারল, কেননা ডোরার দৃষ্টি এখন তার খালি বুকের দিকে নিবদ্ধ। এটা ভেবেই আরহামের চোখ বড় বড় হয়ে এলো। আসন্ন বিপদের আভাস পেয়ে আরহাম বিদ্যুৎ গতিতে নিজের দুহাত বুকের উপর ক্রস করে চেপে ধরল। এই ওদিকে তাকিস না ছোট মরিচ। কি কি চোখ সরা, অশ্লীল বাচ্চা। দেখ, বাপের ইজ্জতের দেখে এভাবে তাকাতে রে, এ অধিকার কেবল তোর মায়ের। জোরে দেখ, আগে ফোনটা। কথাটা শেষ হওয়ার আগেই ধাম। আরহাম আতঙ্কে ঘুরে তাকিয়ে দেখল নিজের হাত সরানোর সুযোগেই ডোরা মোবাইলটা তুলে দিয়েছে এক আছাড়। আরহাম একবার মেঝেতে পড়ে থাকা নিজের ফোনের দিকে তাকায়, আর একবার নিষ্পাপ মুখে বসে থাকা ডোরার দিকে তাকায়। তারপর আবার নিজের বুক ঢেকে রাখা দুই হাতের দিকে তাকায়। বাব্বা দন্ডায় পরদিন সকাল। খানবাড়ির কিচেন জুড়ে সকালের ব্রেকফাস্টের আয়োজন চলছে। একে একে সবাই এসে বসেছেন ডাইনিং টেবিলে। বাকি শুধু আরহাম আর ডোরা। আলিশাও এসে বসেছে। তাকে দেখেই আয়েশা জিজ্ঞেস করলেন। আলিশা সংক্ষিপ্ত জবাব দিল। আসছে। কিছুক্ষণ আগেই সে রুমে গিয়ে দেখে এসেছে আরহাম তখনও গভীর ঘুমে বিভোর ছিল, এবং ডোরা সেই সময় মাত্রই ঘুম থেকে উঠে বাবার বুকের ভেতর বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে লুকিয়ে চোখ পিটপিট করে চেয়েছিল। আলিশা ছেলেকে কোলে নিয়ে ফ্রেশ করিয়ে কিছুক্ষণ আদর করে তারপর ফিট করিয়ে এসেছে। আসার আগে অবশ্য আরহামকে ডেকে দিয়েছে, তবে আরহামের ওঠার কোনো ইচ্ছেই ছিল না। গত পুরো রাত ছোট মরিচ তাকে এক মুহূর্তের জন্য ঠিকমতো ঘুমাতে দেয়নি। শেষমেশ ভোরের দিকে গিয়েই তার চোখে ঘুম নেমে এসেছিল। আলিশার কিছু না বলে ডোরাকে বিছানায় রেখেই চলে এসেছে। বাকিটা এখন ডোরা নিজেই করে নেবে। খানবাড়ির সকলে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, অপেক্ষা শুধু আরহাম আর ডোরা। এইবারের অলিখিত নিয়ম, সকালের নাস্তা সবাই একসাথে করবে, তাই একজনেরও দেরি হলে বাকিরা তার জন্য অপেক্ষা করে। আজও তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ পরেই ঘুমে ঢুলতে ঢুলতে ডোরাকে কোলে নিয়ে
ডাইনিং টেবিলে এসে বসলো আরহাম। সারা রাত নির্ঘুম কাটানোর ছাপটা তার চোখে মুখে স্পষ্ট। দু চোখ ফুলে লাল হয়ে আছে, ক্লান্তিতে উজ্জ্বল মুখটাও কেমন যেন মলিন দেখাচ্ছে। ছেলের দিকে শাসিয়ে সায়না বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এমন ক্লান্ত দেখাচ্ছে কেন? রাতের ঘুমায়নি? আরহাম একবার ডোরার দিকে তাকিয়ে জবাব দিল, না, এই ছোট মরিচটা কাল রাতে একটুও ঘুমোতে দেয়নি। শাইন আর কিছু বললেন না। ছেলের প্লেটে নাস্তা তুলে দিতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে বাবার কোলে দিব্যি গুটিসুটি মেরে বসে আছে ডোরা। এক হাতে মুখে আঙুল পুড়ে গোল গোল চোখে একবার এদিকে তো আরেকবার ওদিকে তাকিয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। মাঝে মধ্যে আবার মায়ের দিকেও তাকাচ্ছে। গতকাল থেকে মাকে সে খুব কমই পেয়েছে কাছে। আয়েশা মুচকি এসে নাতির দিকে হাত বাড়িয়ে বললেন, তবে নানুমার কথায় ডোরার যেন কোনো আগ্রহ নেই। বর্তমানে তার সমস্ত কৌতূহল বাবার সামনে রাখা প্লেটের দিকে। ছোট্ট গোলুমোলু হাত দুটো বারবার প্লেটের দিকে বাড়িয়ে দিচ্ছে। থাবা বসাতে চাইলেও প্লেটটা একটু দূরে থাকায় কিছুতেই সে সেটার নাগাল পাচ্ছে না। আরহাম পরোটার ছোট্ট এক টুকরো ছিঁড়ে ছেলের মুখে দিয়ে বলল, আমাকে না চাইলে এবার পরোটা খা। পটা পটা। পটা না, বল পরোটা। বাবার সংশোধন যেন মোটেও পছন্দ হলো না ডোরার। সে সঙ্গে সঙ্গেই হাত পা ছুড়ে তার জোর গলায় প্রতিবাদ জানালো। পটা পটা। ডোরার এমন কিউট প্রতিবাদ দেখে উপস্থিত সকলে হেসে উঠল। ইজাজ সাহেব নাতির দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসলেন। ছোট্টটাকে দেখলেই তার বুকটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে ওঠে। প্রথম নাতি বলে কথা, টানটা সবার তুলনায় একটু বেশি থাকবে স্বাভাবিক। তিনি নাতির পক্ষ নিয়ে গম্ভীর মুখ করার ভান করে বললেন, না দাদু ভাই, আপনার বাবা ভুল বলেছে। এটা পটাই, আপনি যা বলবেন সেটাই ঠিক। দাদা ভাইয়ের সমর্থন পেয়ে ডোরা আরো উচ্ছ্বাসিত হলো। সে এবার বাবার কোলে থেকেই লাফালাফি শুরু করে দিয়েছে। আরহাম কোনো মতে তাকে সামলে রেখেছে। আরশাদ একবার তাকে কোলে নিতে চাইলে ডোরা মুখ ফিরিয়ে নিল। বাবার কোল ছেড়ে সে কোথাও যাবে না। এদিকে আরহামের অবস্থা কাঁদো কাঁদো। গতকাল বাড়ি ফেরার পর থেকে এক মুহূর্তের জন্য সে বিশ্রাম নিতে পারেনি। আলিশা কেমনে সামলায় এই মিনি বুলডোজারকে? আরহাম একবার অসহায় চোখে আলিশার দিকে তাকালো, কিন্তু আলিশা যেন কিছুই দেখল না। সে দিব্যি নিশ্চিন্তে নিজের নাস্তায় মন দিয়েছে। আরহাম চোখ কটমট করে তার দিকে চেয়ে মনে মনে বিড়বিড় করে উঠল, ভটকির ঘরে ভটকি আমাকে যুদ্ধের ময়দানে একে ফেলে রেখে নিজে নিশ্চিন্তে খাচ্ছে। ঠিক তখনই ডোরা এক থাবায় প্লেটের সিদ্ধ ডিমটা চটকে একাকার করে ফেলল। তারপর এক মুঠো ডিম নিজের গুলোমুলো হাতে তুলে নিয়ে মুখে পুরে নেওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ডোরা, কি করছিস এসব? আরহাম এই বলে ডোরার হাতটা সরাতে গেলে সাইনা বেগম বাধা দিলেন। এই বয়সে বাচ্চারা এমনই করে, করতে দাও, কিচ্ছু হবে না। আরহাম আর কিছু বলল না। কিছুক্ষণ পর ডোরা নিজের হাতে মাখামাখি করা ডিম বাবার মুখের সামনে এগিয়ে দৌড়ল। তুই খা, আমি খাবো না। ডোরা আবারও জোর করে হাত বাড়িয়ে দিল। ডোরা ডিম। ডোরা যে ডিম সেটা আমি জানি। আউ না, আমি খাবো না, হাত ছড়া। বাবা তার হাতে ডিম না খাওয়াতে ডোরা হাত পা ছুড়ে রীতিমতো প্রতিবাদ শুরু করে দিল। শেষমাস বাধ্য হয়ে আরহাম তার হাতটা মুখের কাছে এনে ডিম খাওয়ার ভান করতেই ডোরা খুশি হয়ে নিজের পা দাপিয়ে আনন্দ প্রকাশ করল। টেবিলে বসে থাকা সবাই ক্ষণে ক্ষণে তাকিয়ে দেখছে বাবা ছেলের এই ছোট্ট যুদ্ধ। আরহাম ঠিকমতো খেতে পারছে না দেখে আয়েশা একবার আলিশাকে বললেন, ডোরাকে কোলে নাও আলিশা। কিন্তু আলিশা নির্বিকার, যেন কথাটাই শোনেনি। নিজের নাস্তা নিয়েই ব্যস্ত রইল সে। আরহাম জুসের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিতেই ডোরা সেটা কারার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দাও দাও। এটা তুই খেতে পারবি না। বলেই আরহাম আর এক চুমুকে খেল। হঠাৎ ডোরা বাবার দিকে চেয়ে হাত বাড়িয়ে বলল, মামা দাও। মামা শব্দটা কানে আসতেই আরহামের মুখ ভর্তি জুস ছিটকে বেরিয়ে এলো। মুহূর্তের জন্য পুরো টেবিল নিস্তব্ধ। সবাই বিস্ময়ে ডোরার দিকে তাকিয়ে আছে। আর এক কোণে বসে থাকা আলিশা ঠোঁট চেপে হাসছে। এতক্ষণ ধরে সে যেন এই মুহূর্তেরই অপেক্ষাতে ছিল। আরহাম হতবাক চোখে ছেলের দিকে তাকিয়ে বলল, কি বললি? আরেকবার বলতো। ডোরা নিষ্পাপ ভঙ্গিতে আবারও বলল, মামা। আরহাম কিছু বলার আগেই মেহরোজ আক্তার শুধালেন, ও আরশাদ, পোলাটারে তোর কোলে নে, মনে হয় আপন মামারে খুঁজতাছে, আয় মামা বইলা ডাকতাছে।
দাদির কথা শুনে আরশাদ ছো মেরে ডোরাকে কোলে তুলে নিল। আমার মামাটা বুঝি আমাকে খুব মিস করছিল। এই তো মামা, কোলে নিয়েছি, এখন অনেক আদর করব। কিন্তু বাবার কোল ছাড়া হতেই ডোরা গলা ছেড়ে কেঁদে উঠল। দুহাত বাড়িয়ে আরহামের দিকেই ছটফট করতে লাগলো। মামা ডাই। এবার সত্যি উপস্থিত সকলে বিষম খেল। নিজের বাপকে কিনা মামা বলে ডাকছে। আরহাম সামনে থাকা পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোকে পুরো পানি শেষ করে ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। কে মামা? ডোরা দুহাত আরো বাড়িয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মামা কোলে ডাই। আরশাদের কোলে তখন ছোট্ট এক যুদ্ধ বেজে গেছে। ডোরাকে আর সামলাতে না পেরে সে হেসে আরহামের দিকে এগিয়ে দিয়েছে। এই যে নিউ মামা, আপনার ছেলেকে কোলে নিন। আরহামের চোখ কপালে উঠে গেছে বিস্ময়। কে মামা? কার মামা? কোথাকার মামা? ডোরা, বাবা বল, বাবা। কিন্তু ডোরা একই সুরে আগের মতোই বলে যাচ্ছে, মামা ডাই। আরহামের অবস্থা দেখে মনে হচ্ছে আর একটু হলেই সে জ্ঞান হারাবে। গত রাতেও তো এই ছোট মরিচ কত কিউট করে তাকে বাবা বলে ডেকেছে, তাহলে হঠাৎ আজ কি এমন হলো? গত রাতের কথা মনে পড়তেই আচমকা তার মাথায় বজ্রপাতের মতো একটা বিষয় এলো। কাল রাতেও তো ডোরা তাকে গন্ডার বলে ডেকেছিল। নিশ্চয়ই এসবের পেছনে ওই ভটকির হাত আছে। গন্ডার বলেছে সেটা না হয় কোনোভাবে মেনে নেওয়া যায়, কিন্তু তাই বলে মামা? নিজের ঔরসজাত সন্তানই কিনা তাকে মামা বলে ডাকছে, এ কেমন অবিচার! এটাও কি তবে আলিশার নতুন কোনো কারসাজি? কটমট দৃষ্টিতে আলিশার দিকে তাকালো আরহাম। আর আলিশা সে নির্বিকার মুখে স্যান্ডউইচে কামড় বসাচ্ছে, আর মিটিমিটি হেসে আরহামের দিকে তাকাচ্ছে। দাঁতে দাঁত চেপে আরহাম বলল, লিসা, আমাকে মামা ডাকতে কি তুই শিখিয়েছিস? হ্যাঁ। আলিশা একটুও ঘাবড়ালো না। মেয়ের এমন নির্লিপ্ত স্বীকারোক্তিতে আয়েশা প্রায় চেঁচিয়ে উঠলেন। আলিশা, এটা কি করছো তুমি? বাবাকে কিনা মামা ডাকতে শিখিয়েছো বাচ্চাকে? মামাকে তো মামাই বলবে মাম্মা। আলিশা! আয়েশা চিল্লিয়ে উঠলেন। আরহাম কাঁদতে থাকা ডোরাকে বুকে জড়িয়ে আদর করতে লাগলো। বাবার বুকের উষ্ণতা পেতেই ডোরা কান্না থামিয়ে পিটপিট করে একবার মুখের দিকে তাকালো, তারপর আবার বাবার বুকে মুখ গুজে দিল। আরহাম অসহায়ের মতো বলল, লিসা, সব কিছুর একটা সীমা আছে। আমার ছেলে আমাকে মামা ডাকছে। তুমি তো মামাই, তাই ডাকছে। আমার আপন আনটা কবে থেকে আমার ভাগ্না হয়ে গেল। যেভাবে আমি তোমার বোন হই, মায়ের ভাইকে তো মামাই বলে। আমি যেহেতু তোমার বোন, তাহলে আমার বাচ্চা তোমাকে মামা বলেই ডাকবে। ব্যাপারটা খুব সিম্পল। আলিশা, এক থাপ্পড়ে কাল ফাটিয়ে দেবো তোর। মেয়েকে এমন কথা বলাতে নিয়াজ সাহেব রীতিমতো গর্জে উঠলেন। আমার মেয়ের গাল ফাটানোর আগে আমি স্কেল দিয়ে তোমার পাছা লাল করে দেব। সবার সামনে শ্বশুরের এমন কথায় আরহাম বেশ অপমানিত বোধ করল। আপনার কি লজ্জা শরম নেই? মেয়ের জামাইয়ের পাছে হাত দিতে চান? নিয়াজ সাহেব ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপ করে বললেন, মেয়ের জামাই হওয়ার আগে আমি তোমার চাচা। ছোটবেলায় কতবার তোমার ডাইপার বদলেছি, সেটা হিসাব আছে? ডাইপার তো আমিও আপনার মেয়ের কম বদলায়নি, কিন্তু এখন সে আমার বাচ্চার মা, তাই পুরনো সম্পর্ক ধরে আর জেরা করবেন না। শিশু আব্বা। আরহামের এমন লাগাম ছাড়া কথায় নিয়াজ সাহেব খুক খুক করে কেসে উঠলেন। অসভ্য ছেলে। অসভ্য না হলে কি আপনি নানা ডাক শুনতে পারতেন? ঠিক তখনই ডোরা আরহামের মুখের দিকে তাকিয়ে আবারও বলল, মামা মামা। আরহামকে জব্দ হতে দেখে নিয়াজ সাহেবের মুখে যেন একরাশ পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল। আরহাম দাঁতে দাঁত চেপে শুধালো, এই আন্ডা চুপ, তোর বাবা মেয়ে, তোর মামা না। বাবার ধমকে ডোরা তার ফোলা ফোলা গাল আরো ফুলিয়ে ফেলল। মামা মামা। হাল ছেড়ে দিয়ে আরহাম এবার করুণ মুখে আলিশার দিকে তাকালো। ফুটকি, হ্যাঁ এখনো ছেলেকে বাবা রাখতে শেখা। আলিশা টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে নির্বিকার গলায় জবাব দিল, মাফ করবেন ভাইয়া, আমার ছেলে তার মামাকে মামা বলেই ডাকবে। কথাটা বলেই সে নিশ্চিন্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ডাইনিং রুম ত্যাগ করল। ডোরা যেন আজ বাবার গায়ের সাথেই সেটে আছে। সকাল থেকে এক মুহূর্তের জন্য আরহামের কোল ছাড়ার নাম নেই। কোলে থাকলেই শান্ত, আর নামানোর চেষ্টা করলেই গলা উঁচিয়ে কান্না শুরু। এদিকে আরহামের ক্লাস আছে, সময় গড়িয়ে যাচ্ছে, অথচ ছেলেকে কারো কাছে রেখে যাওয়ার উপায় নেই। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আজ আলিশা ইচ্ছে করেই ডোরাকে কোলে নিচ্ছে না। আরহাম অসহায়ের মতো একবার ছেলের দিকে তাকালো। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। ডোরা দুহাত দিয়ে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে।
যেন একটু ছাড়লেই বাবা উদয় হয়ে যাবে। আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলল, বাপ আমার, এবার ছাড় আমাকে। না, নাই। ছেড়ে দে আমায়। ছোট মরিচের ঘরে ছোট মরিচ। ডোরা রাগান্বিত দৃষ্টিতে বাবার দিকে চেয়ে শাসানোর ভঙ্গিতে আঙুল তুলিয়ে বলল, একটা টাইট। তোকেও তাই তো। বাবার মুখে তাই শব্দটা শুনে ছোট্ট ডোরা ঠোঁট উল্টে ফেলল। মুখভঙ্গি এমন যেন আর এক সেকেন্ড দেরি করলেই সে কান্নায় ভেঙে পড়বে। ছেলের কাঁদো কাঁদো মুখ দেখে আরহাম আলতো করে ডোরাকে বুকে টেনে নিয়ে গালে আদর করে দিল। বাবার আদর পেতেই মুহূর্তেই খুশি হয়ে গেল ডোরা। সে হাত দিয়ে বাবার হাত আঁকড়ে ধরে তার বুকে মুখ গুজে দিল। একদম আল্লাহ দেখাবে না পুঁটি মাছ। একটু আগেই কিন্তু আমাকে মামা বলে ডেকেছিস, আমি কিছুই ভুলিনি। ডোরা নিষ্পাপ মুখে বাবার দিকে তাকিয়ে আবারও বলে উঠল, মামা, মামা। আরহাম সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে ফেলল। আবার মামা? শালার মামা। ঠিক তখনই আরশাদ আরহামের রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। শালার মামা কথাটা কানে আসতেই সে এক দৌড়ে দরজার সামনে এসে দাঁড়ালো। এই শালা, তুই আমাকে গালি দিলি কেন? তোমাকে আবার কবে গালে দিলাম ব্রো? এই তো একটু আগেই না বললি শালার মামা, আর ডোরার মামা তো আমি। তুমি আমার শালা, আমি তোমার শালা, দুজনে মিলে গলায় দেব আস্ত গরুর মালা। আরশাদ চোখ ছোট ছোট করে তাকালো। ফাজলামো করছিস? ফাজলামো আমি না, তোমার বোন শুরু করেছে। একদম উচিত শিক্ষা দিয়েছে তোকে। তাই বলে নিজের বাচ্চাকে দিয়ে বাপকে মামা ডাকাবে? দুজনের কথার মাঝেই আবারও উচ্ছ্বাসিত গলায় ডোরা ডেকে উঠল। মামা, মামা। ছেলের মুখে আবারও মামা ডাক শুনে আরহামের মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। আরশাদা নিজেকে সামলাতে না পেরে হো হো করে হেসে ফেলল। আরহাম বিরক্ত হয়ে আঙুল তুলে দরজার দিকে ইশারা করে বলল, আমার রুম থেকে এক্ষুনি বের হও। আরশাদ অবশ্য যাওয়ার পাত্র নয়, তবে সে হাসতে হাসতেই দরজার বাইরে যেতে যেতে ছন্দ মিলিয়ে গেয়ে উঠল, মামা মামা, ডোরা পেয়েছে নতুন মামা, সবাই মিলে নতুন মামার গলায় দেব ফুলের বদলে গরুর মালা। মামা মামা, ডোরা পেয়েছে নতুন মামা। আরহাম ছেলেকে সেরেলাক খাইয়ে ফ্রেশ করে দিয়েছে। এখন তার জরুরি কাজ আছে। এভাবে ছেলেকে কোলে নিয়ে বসে থাকলে চলবে না। আলিশের এখন ভ্যাকেশন চলছে, তবে আরহামের ভার্সিটি খোলা। সে কোনো উপায় না পেয়ে ডোরাকে কোলে নিয়ে দ্রুত পা বাড়ালো আলিশার খোঁজে। আলিশার রুমের সামনে এসে আরহাম থামল। দরজাটা আধ খোলা। ভেবেছিল আলিশা নিশ্চয়ই ভেতরেই আছে, তবে রুমে ঢুকে দেখলেও কোথাও আলিশা নেই। সে আর দেরি না করে ধীরে ধীরে পুরো বাড়িটা খুঁজে দেখল, কিন্তু না, কোথাও আলিশা নেই। এবার যেন আরহামের কপালে ভাঁজ পড়ল। শেষমেশ সে নীলার রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, নীলা, লিসা কোথায়? পুতুল তো একটু আগেই তার ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। কথাটা শুনে আরহামের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। আলিশা বাড়ির বাইরে গিয়েছে, অথচ একবারও তাকে জানানোর প্রয়োজন বোধ করল না। অন্তত একবার হলেও তো তাকে জিজ্ঞেস করতে পারত। দেরি না করে সে আলিশার নাম্বারে কল দিল। একবার, দুবার, তিনবার, কিন্তু না, ওপাশ থেকে কল রিসিভ হচ্ছে না। আরহাম এবার বাড়ির ড্রাইভারকে ফোন করলো। আলিশাকে কোথায় নামিয়েছ? স্যার, ম্যাডাম তো আজকে বাড়ির গাড়ি নেয়নি। এই কথা শুনে যেন আরহামের ভেতরের অস্থিরতা আরো কয়েক গুণ বেড়ে গেল। শেষমেশ মেজাজ হারিয়ে পুরো বাড়িতে এক দফা চেঁচামেচি করে ফেলেছে। কেন তাকে জানানো হয়নি? বাড়ির সকলে কোথায় ছিল? এদিকে বাবার গলা উঁচু হতে দেখেই ডোরার ছোট্ট মুখটা কেমন মিয়ে গেল। কিছুক্ষণ পর থেকে ডোরাও মায়ের খোঁজ শুরু করলো। মামা ডাই, মাম ডাই, ইয়াম ইয়াম। আরহাম নিজের রাগটাকে কোনো মতে চেপে ডোরাকে কোলে নিয়ে গার্ডেনের দিকে চলে গেল। হয়তো খোলা হাওয়ায় থাকলে বাচ্চাটার মনটা একটু ভালো হবে। এক হাতে ডোরাকে আগলে রেখে অন্য হাতে বারবার আলিশার নাম্বারে কল দিয়ে যাচ্ছিল সে, কিন্তু প্রতিবারই একই ফল। আলিশা কল রিসিভ করছে না, বরং সে কল কেটে আরহামকে মেসেজ করলো। মেসেজটা পড়তেই আরহামের জল শক্ত হয়ে এলো। আরহামের ফোনে একের পর এক কল দিয়েই যাচ্ছে আরাফ। আজ তার শুটিং ছিল, কিন্তু ডোরাকে একা রেখে যাওয়ার সাহস হলো না তার। আলিশা বাড়ির বাইরে, আর সেও যদি বাইরে বেরিয়ে যায় তাহলে বাবা মা কাউকে না পেয়ে ছোট মরিচ পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে।
অনেক কষ্টে একটু আগে হাঁটতে হাঁটতেই ডোরাকে ঘুম পাড়িয়েছে সে। এখন বাবার বুকের উপর নিশ্চিন্ত ঘুমিয়ে আছে ছোট্ট ডোরা। কিন্তু আরামের চোখে ঘুম তো দূরে থাক, এক ফোঁটাও স্বস্তিও নেই। দুশ্চিন্তা যেন তার মাথাটা ফেটে যাচ্ছে। আলিশা এতক্ষণ কোথায়? বারবার ফোন করেও কোনো লাভ হয়নি। শেষে বাধ্য হয়ে সে নীলাকে দিয়ে কল করিয়েছিল। আশ্চর্যজনকভাবে নীলার ফোন রিসিভ করেছিল আলিশা। সে শুধু এতটুকুই বলেছে, আমার ফিরতে দেরি হবে, ডোরার খেয়াল রেখো।